আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নলেজ পাওয়ার একাডেমির ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 11 নন প্রফিট অর্গানাইজেশন। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটি নন প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টার 11, যেটাকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান এবং এর হিসাবসমূহ বলা হয়। এই অধ্যায়টি মূলত যেই ধরনের প্রতিষ্ঠান সেবার উদ্দেশ্যে মূলত তাদের ব্যবসায় পরিচালনা করে সেই ধরনের প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য এই ধরনের অঙ্ক করা হয়। এক্ষেত্রে আমরা ক্লাব, হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশন এই ধরনের প্রতিষ্ঠানসমূহের অঙ্কগুলো করব। তাহলে এই অধ্যায়ের মূল আলোচনা শুরু করার আগে আমরা এখানে দেখে নিই একটু আমাদের ফরম্যাট বা মেথডের মধ্যে যে ধরনের মেথডগুলো উল্লেখ করা আছে। মেথড নাম্বার 1 অ্যাকাউন্টিং ফর ক্লাবস, মেথড নাম্বার 2 অ্যাকাউন্টিং ফর হসপিটাল, মেথড নাম্বার 3 অ্যাকাউন্টিং ফর এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে অঙ্ক করার নিয়মকানুন সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই অঙ্ক করার জন্য আমাদেরকে সাধারণত একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট দেওয়া থাকবে। এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট থেকে মূলত আমরা যে তথ্যগুলো পাবো সেক্ষেত্রে সব ধরনের এক্সপেন্স, এটা মূলধন জাতীয় হোক চাই মুনাফা জাতীয়, সব ধরনের এক্সপেন্সগুলোও থাকবে, প্লাস এক্ষেত্রে সব ধরনের মূলধন জাতীয় যে এক্সপেন্সগুলো আছে সেটাও থাকবে। মূলধন এবং মুনাফা দুই ধরনের এক্সপেন্সগুলো দেওয়া থাকবে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টসে। আর এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টে থেকে আমরা তথ্য নিয়ে এবং যে ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া থাকবে সেই অ্যাডজাস্টমেন্টগুলো থেকে আমরা তথ্য নিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ক্যালকুলেশনস বা প্রশ্নে যেই ধরনের ক্যালকুলেশনগুলো আমাদেরকে বের করতে হবে সেই ধরনের ক্যালকুলেশনগুলো আমরা করব। মূলত এই ক্ষেত্রে সাধারণত আমাদেরকে যে ধরনের অঙ্কগুলো করতে হয়, যে ধরনের রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে সেগুলো মূলত একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলে, ইনকাম স্টেটমেন্টের পরে ব্যালেন্স শিট তৈরি করতে বলে। এখন ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করার জন্য ওপেনিং যে ক্যাপিটাল ফান্ড সেই ক্যাপিটাল ফান্ডটা বের করে নিতে হয়। তাহলে আমরা এখন দেখি ইনকাম স্টেটমেন্টে আমাদেরকে মূলত যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া থাকবে সেই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে এখানে আমরা একটু দেখে নিই, এক নজর আমরা একটু ব্যাপারটা পড়ে নিই। আচ্ছা, তো এখানে আমাদের বিষয়টা থাকবে মুনাফা জাতীয় ব্যয়গুলো দেওয়া থাকবে। এই মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা এক পাশে লিখব, এটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি। এখানে ভাড়া, বেতন, সুদ, যাতায়াত এই ধরনের বিষয়গুলো মানে স্যালারি, এই বিষয়গুলো থাকবে এখানে, রেন্ট, তারপরে ইন্টারেস্ট, এগুলো ব্যাপারগুলো থাকবে। আর মুনাফা জাতীয় আয় হিসাবে আমাদের থাকতে পারে সদস্যদের চাঁদা, আরও বেশ কয়েকটা আয় থাকতে পারে, অন্যান্য চাঁদা থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের খবরের কাগজ বিক্রয় বা এই ধরনের বিষয়, এই বিষয়গুলোকে থাকতে পারে। আর মূলধন জাতীয় আয় বলতে এখানে মূলধন জাতীয় আয়টা ইনকাম স্টেটমেন্টে কেন আসছে, কারণ হচ্ছে যদি মূলধন জাতীয় আয় মানে হচ্ছে এটা যদি ডোনেশন অথবা লাইফ মেম্বারশিপ ফিজ, লেগাসিস বা উইলকৃত সম্পত্তি অথবা যে কোনো একটা ফান্ড, এই ফান্ডের কোনো অংশ যদি বা কিছু পরিমাণ টাকা, এটা অর্ধেক হোক, 1/3 হোক বা এত টাকা উল্লেখ করে দিয়ে যদি বলে এটাকে মুনাফা জাতীয় ধরতে হবে, তাহলে সেই বিষয়টা আমরা মুনাফা জাতীয় হিসাবে কাউন্ট করে নেব। সেক্ষেত্রে ওই মুনাফা জাতীয় অংশটুকু ইনকাম স্টেটমেন্টে আসবে। আচ্ছা, তারপর মূলধন জাতীয় যে ব্যয়গুলো থাকবে সে মূলধন জাতীয় ব্যয়গুলো বা আয় ব্যয়গুলো মূলধন জাতীয় আয় ব্যয়গুলোর মধ্যে যে ডোনেশন, লাইফ মেম্বারশিপ ফিস, লিগাসিস, এগুলো ব্যালেন্স শিটের দায়ের দিকে যোগ হবে, এগুলো ইনকাম স্টেটমেন্টে কোনো প্রভাব বিস্তার করবে না। আচ্ছা, আর ফান্ডগুলো যেগুলো থাকে এগুলো সব আমাদের ইনকাম স্টেটমেন্টে দায়ের দিকেই বসাতে হবে।
তাহলে মূলধন জাতীয় আয় ব্যয়ের মধ্যে আমাদের ডোনেশন, লাইফ মেম্বারশিপ ফিজ এগুলো থাকতে পারে, আর বিভিন্ন ধরনের ফান্ড থাকতে পারে। এগুলো মূলত দায়ের দিকে বসবে। আচ্ছা, আর আমাদের এ অধ্যায় করতে গেলে যে ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া থাকবে, সেই অ্যাডজাস্টমেন্টগুলো নিয়ে আলোচনা করার আগে প্রথমে বলে নিই, আমাদের স্টুডেন্টদের যে ধরনের সমস্যাগুলো হয় তার মধ্যে একটা বিশাল সমস্যা হচ্ছে সাবস্ক্রিপশন বা আমাদের যে চাঁদার ব্যাপারটা। চাঁদা বিগত বছর, পূর্ব বছর এই ব্যাপারগুলো একসাথে অ্যাডজাস্টেড থাকে। এগুলো নিয়ে কোথায় কোনটা বসাবে এটা নিয়ে একটা প্রবলেম দেখা দেয়। সেই বিষয়টা সলভ করার জন্য এখন যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। অ্যাডজাস্টমেন্টে আমরা প্রথমে আলোচনা করি আমাদের চাঁদা বা একটা আয় নিয়ে। চাঁদার ব্যাপারটা যেমন অন্যান্য আয়ের ব্যাপারটা একই রকমই হবে। যদি পূর্ববর্তী এবং পরবর্তী বছরে যে সমন্বয়গুলো দেওয়া থাকে সেটা কিভাবে কাজ করবে, এক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি উল্লেখ করব। প্রথম পদ্ধতি হচ্ছে যে যদি প্রেজেন্টেশনটা এইভাবে থাকে, প্রেজেন্টেশনটা যদি এইভাবে থাকে মানে শুধু সাবস্ক্রিপশন 1 বছরের জন্যই দেওয়া আছে, এবং অ্যাডজাস্টমেন্টে যে এইভাবে যদি দেওয়া থাকে, যে অ্যাডজাস্টমেন্টে যদি আলাদা আলাদা করে বলা থাকে যে কারেন্ট ইয়ারের আমাদের ডিউ আছে, অথবা প্রিভিয়াস ইয়ারের থেকে আমরা আগে পেয়েছি, বা নেক্সট ইয়ারের জন্য আমাদের টাকা অগ্রিম দেওয়া আছে, বা বিগত বছরের টাকা আমরা আগে পেয়েছিলাম, এবছরে যেটা এসে পেয়েছিলাম, এইভাবে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কী? সেক্ষেত্রে আমরা করণীয়টা একটু দেখি। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে যে আমাদের এখান থেকে যে বিষয়টা আছে যে 500 টাকা, এই যে প্রিভিয়াস ইয়ারে যে 5,000 টাকা, সেই বিষয়টা মূলত কিভাবে পোস্টিং হবে, এই বিষয়টা পোস্টিং হবে। এখানে আমরা দুইটা বিষয় দেখিয়ে দিয়েছি, একটু আমরা পড়ে নেই। পরবর্তী বছরের যে চাঁদা 5,000 টাকা, সেটা প্রথমত ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এক্সপেন্সে সাবস্ক্রিপশন থেকে বাদ যাবে এবং ওপেনিং ক্যাপিটাল ফান্ডের অ্যাসেট ঘরে বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবস্ক্রিপশন ডিউ ফর কারেন্ট ইয়ার টাকা 8,000। এটা কি হবে এটা আমরা একটু দেখি। এইভাবে যদি থাকে সেটা হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টে এই সাবস্ক্রিপশনের সাথে এটা যোগ হবে, প্লাস হচ্ছে চলতি বছরের যে ব্যালেন্স শিট এর অ্যাসেটের ঘরে বসবে। আর পরবর্তীতে এই যে বাকি এতটুকু অংশ ছিল যে নেক্সট ইয়ারের জন্য যে 6,000 টাকা দেওয়া ছিল, সেটা মূলত কিভাবে হবে সেটার পোস্টিংটা আমরা দেখি। এইটা মূলত ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে স্টেটমেন্টটা আছে সেখানে সাবস্ক্রিপশন থেকে বাদ যাবে এবং চলতি বছরের ব্যালেন্স শিটে লায়াবিলিটির ঘরে বসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যদি আমি কোনো অ্যামাউন্ট এই বছরে পেয়ে থাকি, যে অ্যান অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওয়াজ রিসিভড ইন দ্য প্রিভিয়াস ইয়ার টাকা 2,000, এইটা আমাদের পোস্টিংটা কীভাবে হবে? এইটা হবে মূলত ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে সাবস্ক্রিপশনের সাথে যোগ এবং ওপেনিং ক্যাপিটাল ফান্ডে যে বসবে। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম। এখানে একটা মোটা দাগে একটা কথা হচ্ছে যে এই বছরের অঙ্ক বা এই বছরের সাবস্ক্রিপশনের যে টাকাটা দেওয়া থাকবে সেই বছরের সাথে বর্তমান বছরের যদি কোনো বকেয়া থাকে সেটা যোগ, আর পূর্ব বছরের পূর্ব বছরের যদি টাকা রিসিভ হয়ে থাকে, পূর্ব বছরের কোনো টাকা যদি রিসিভ হয়ে থাকে সেটাও যোগ হবে। আর এই বছরে যদি আমি প্রিভিয়াস ইয়ারের কোনো টাকা পেয়ে থাকি সেই ক্ষেত্রে যেটা আমরা এখানে 5 নম্বরে উল্লেখ করতেছি, এই যে 5,000 টাকার যে বিষয়টা আমরা উল্লেখ করছি সেটা আমরা একটু দেখি। 5,000 এবং 6,000 এই বিষয়টা, এটা যে কোনো ফিগার হইতে পারে, সেই বিষয়টা মূলত আমাদের ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশন থেকে বাদ যাবে এবং আমাদের সাধারণত প্রথম যে 5,000 টাকার কথাটা দেখছি সেটা মূলত আমাদের বসবে হচ্ছে ওই ওপেনিং ক্যাপিটাল ফান্ডের অ্যাসেটের দিকে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। আর যে 6,000 টাকা আসছে সেটা মানে আমাদের ব্যালেন্স শিট, যেটা চলতি বছরের ব্যালেন্স শিট, এটা দায়ের দিকে বসবে। আমরা ভিডিওটাকে পজ করে এই বিষয়টা আমরা এই পুরো বিষয়টা আমরা একটু লিখে নিতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হবে। হয়তো অনেক সময় ভুলে যাই, এর জন্য একটু লিখে নিয়ে প্র্যাকটিস করে নিলে ভালো হবে। এবং
এখন আমরা দ্বিতীয় যে পদ্ধতিটা দেখব, এটা সচরাচর এভাবেই মূলত চাঁদার ব্যাপারটা একটু বেশি থাকে, তবে মূল আলোচনা সেম, মূল আলোচনা একই রকম হবে যে এইখানে চাঁদাটা এইভাবে দেওয়া থাকবে একসাথে, আলাদা আলাদা করে এই যে এভাবে চাঁদাটা দিয়ে দেওয়া আছে 5,000, 50,000, 4,000 এইভাবে দেখে নিতে হবে। যেহেতু অ্যাকাউন্টটা হচ্ছে 2014 সালের, তাহলে এই যে চাঁদাটা 50,000 টাকাটা, এইটাই মূলত আমাদের ইনকাম স্টেটমেন্টের মূল যে এক্সপেন্ডিচার হিসাবে আসবে, সেটা মূলত আয়ের দিকে বসবে। আর যে এইখানে যে 5,000 টাকা আছে, এখানে যে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা আর এখানে যে 4,000 টাকা আছে, এইটা মূলত আমার এই ইনকাম স্টেটমেন্টের কোনো এন্ট্রি না। এখানে যে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা মূলত হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের অ্যাসেট, আর এইখানে যে 4,000 টাকা আছে, এই 4,000 টাকাটা মূলত হচ্ছে আমাদের যে ব্যালেন্স শিট, সে ব্যালেন্স শিটের লায়াবিলিটি। বাস এতটুকু বুঝতেই মোটামুটি আমাদের চলবে। এরপরে আমরা নেক্সটে যেটা যাব, সেটা হচ্ছে ব্যয়ের ব্যাপারটা। ব্যয় কী হবে, ব্যয়গুলোকে কিভাবে করব, সেম একই রকম। যদি ব্যয়ের প্রেজেন্টেশনটা যদি এই ফরম্যাটে থাকে, যদি এই ফরম্যাটে ব্যয়ের প্রেজেন্টেশনটা থাকে, শুধু একটা স্যালারি বা শুধু একটা ব্যয় উল্লেখ করা আছে, এরপরে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এইভাবে, তাহলে এই ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো আমরা কিভাবে পোস্টিং দেব, আমরা এক্ষেত্রে একটু লক্ষ্য করি। এক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা ডিজিটটা চেঞ্জ করে নিব, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। আর প্রিভিয়াস ইয়ারে যে স্যালারি আছে, যেমন 2,000 টাকা, এই স্যালারি, এটা স্যালারি থেকে বাদ, আর ওপেনিং ক্যাপিটাল ফান্ডের লায়াবিলিটির দিকে বসবে। কারেন্ট ইয়ারে যে ডিউ 3,000 টাকা আছে, সেটা স্যালারির সাথে যোগ হবে এবং চলতি বছরের ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে বসবে। আর আমাদের যে অ্যাডভান্স দেওয়া আছে, যে অ্যাডজাস্টমেন্টে যে 4,000 টাকা অ্যাডভান্সের কথা বলতেছে, সেটা ইনকাম স্টেটমেন্টের স্যালারির সাথে যোগ হবে, যেটা স্যালারির সাথে যোগ হবে, এবং হচ্ছে ওপেনিং যে আমাদের ক্যাপিটাল ফান্ড, তার অ্যাসেট দিকে বসবে। এক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার আর হচ্ছে কারেন্ট ইয়ারের অ্যাডভান্সের ব্যাপারটা, এটা একটু আমাদেরকে অনেক সময় আমরা গোলায় ফেলি, এই ব্যাপারটা একটু দেখতে হবে যে দুইটা বিষয় সেম না। এখানে আমরা এই ব্যাপারটা আপাতত যদি মুখস্থ করে নিই, তাহলে অঙ্ক করতে সহজ হবে। তাহলে এই বিষয়টা আমরা নোট ডাউন করে নিতে পারি। এই স্যালারি এবং সাবস্ক্রিপশন, এই দুইটা ব্যাপার যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই ধরনের অঙ্ক করতে ইনকাম স্টেটমেন্টে আর তেমন কোনো প্রবলেম হবে না। এবার আমরা একটু সামনে আসি। এখানে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড, এইটা প্রশ্নে আগেও বলা থাকতে পারে, প্রথমেও করতে বলা হইতে পারে, অথবা এটা পরেও করতে বলতে পারে, মানে অথবা এটা রিকোয়ারমেন্ট হিসাবে অন্য কোনো রিকোয়ারমেন্ট হিসাবে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ওপেনিং যে ক্যাপিটাল ফান্ডটা আছে, সেটা মূলত আমরা কিভাবে এটাকে আমরা বের করব। ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা আমরা মূলত এটা হচ্ছে আমাদের বছরের শুরুতেই আমাদের হাতে যে পরিমাণ মালিকানা সত্ত্ব বা এই ধরনের বিষয়টা থাকে, সেই বিষয়টাই মূলত আমাদেরকে এখানে বের করে নিতে বলছে। এক্ষেত্রে আমাদের কাছে প্রশ্নে যে ব্যাপারটা দেওয়া থাকবে, মানে আমাদের যেটা আমাদের ওই আয় ব্যয় বিবরণী হিসাবটা দেওয়া থাকবে, সেই আয় ব্যয় বিবরণী হিসাবটা থেকে আমরা মূলত ওপেনিং অ্যাসেট, এখানে আমরা খেয়াল করি ওপেনিং অ্যাসেট এবং যে কারেন্ট লায়াবিলিটি বা মানে ওপেনিং যে লায়াবিলিটিটা আছে, সেই লায়াবিলিটিটার বিয়োগফলই মূলত আমাদের হচ্ছে এই টোটাল যে আমরা বলি যে ক্যাপিটাল ফান্ড, এটা একটা ব্যালেন্স ফিগার হতে পারে। তাহলে এইখানে যে ছকটা সরবরাহ করা হচ্ছে ওপেনিং অ্যাসেট থেকে শুরু করে বেশ কিছু অ্যাসেটের এখানে তালিকা দেওয়া আছে, এই তালিকাগুলো আমরা মুখস্থ রাখতে পারি, এগুলো অ্যাসেটের মধ্যে পড়বে। আর এখান থেকে যে আমাদের লায়াবিলিটিসগুলোর বাদ দেওয়া আছে, সেই লায়াবিলিটিসগুলো বাদ দেব, লায়াবিলিটিগুলো আমরা চিনি। এবং আদার যে ফান্ডগুলো আছে, আদার ফান্ড বলতে হচ্ছে এখানে হতে পারে ওপেনিং স্পেশাল ফান্ড অথবা অন্য কোনো আদার কোনো ফান্ড, এই ধরনের ফান্ডগুলো আমরা এই অঙ্কগুলো মানে আমাদের এই সাথে আদার্স যে ব্যাপারগুলো থাকবে, এই এন্ট্রিসগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব, এখানে মূলত অ্যাকাউন্টের সাথে আমাদের লেস করে নেব। টোটাল বিষয়টাই মূলত হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট থেকে টোটাল যে লায়াবিলিটিটা, এইটার যে ব্যালেন্সে মানে আমরা ডিফারেন্সটা করব, ডিফারেন্সিং যে ফিগারটা হবে, সেই ডিফারেন্সিং ফিগারটাই মূলত হচ্ছে আমাদের ক্যাপিটাল ফান্ড। তাহলে আমরা এই ছকটাও একটু তুলে নিতে পারি। এই ছকটা তুলে নিয়ে এই ছকটা কয়েকবার আমরা যদি চোখ বুলিয়ে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার আমরা এক্সপেন্স, এই এক্সপেন্সগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে আমি একটা
মোটামুটি তালিকা দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে এখানে যে এন্ট্রিজগুলো আছে, যে মুনাফা জাতীয় ব্যয়, যেটাকে আমরা রেভিনিউ এক্সপেন্সগুলো বলবো, সেটা আছে এখানে। প্লাস হচ্ছে এখানে যে এন্ট্রিগুলো আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন জাতীয় ব্যয়গুলো এখানে আছে। তো এই মূলধন জাতীয় ব্যয় এবং আর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এই ব্যয়ের তালিকাটা আমাদের জানা লাগবে, কারণ মূলধন জাতীয় ব্যয় নিয়ে আমাদের ইনকাম স্টেটমেন্টে কোনো প্রভাব বিস্তার করবে না, শুধু মুনাফা জাতীয় ব্যয় নিয়ে প্রভাব বিস্তার করবে। তাহলে এই এন্ট্রিজগুলো আমরা দেখে নিতে পারি। এখানে 38টার মতো এন্ট্রিজ আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ভিডিওটাকে একটু পজ করে আমরা এখান থেকে এই এন্ট্রিজগুলো একটু দেখে নিতে পারি। এখানে আমরা একটু এক নজর চোখ বুলালে আমাদের হয়তো হয়ে যাবে। আমরা এখান থেকে দেখে নেই একটু, বা আমরা স্ক্রিনশট নিতে পারি। আচ্ছা, তারপর আমরা পরবর্তীতে আলোচনা করব হচ্ছে ইনকামসমূহগুলো। এখানে রেভিনিউ ইনকাম যে দেওয়া আছে, এই ইনকামগুলো আমরা পূর্বতে দেখেছি। এখন ইনকাম স্টেটমেন্টের যে নমুনা একটা ছক, এখানে আমরা একটা ঢাকা ক্লাব নামে একটা নমুনা ছক প্রদান করলাম। এই নমুনা ছক দেখে আমরা বুঝি নিই ইনকাম স্টেটমেন্টটা মূলত কীভাবে হবে। ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম অ্যান্ড এক্সপেন্স যেটা স্টেটমেন্ট, সে বিষয়টা হচ্ছে ইনকাম থেকে এক্সপেন্সগুলো বাদ দেব। ইনকাম থেকে এক্সপেন্সগুলো বাদ দেব, তাহলেই আমাদের যে অ্যাক্সেস অফ ইনকাম, অথবা ইনকাম থেকে বেশি ব্যয়াতিরিক্ত আয় অথবা আয়াতিরিক্ত ব্যয় বের হবে। কারণ যেহেতু এটা নন প্রফিট অর্গানাইজেশন, এখানে আমরা প্রফিট কথাটা বলতে পারবো না। এটা হয় ব্যয়াতিরিক্ত আয় অথবা আয়াতিরিক্ত ব্যয় বের হবে। এক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা মূলত অ্যাজ ইউজুয়াল আগের মতো যেভাবে ব্যালেন্স শিট আমরা তৈরি করেছি এতদিন, সেম ব্যালেন্স শিট। এখানে নতুন করে বলার কিছু নেই, আমরা ব্যালেন্স শিটটা করতে পারবো আশা করি। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব, তখন এই ব্যালেন্স শিটে কীভাবে পোস্টিংগুলো হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। এবং পরবর্তী ভিডিও লেকচারে অথবা আমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে, আমরা বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলোকে সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।